নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকলির গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে সাহিত্যপ্রেমী মানুষেরা পাবেন ছোট বড় নানা স্বাদের গল্পের সমাহার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নানা রকম গল্প শুনতে থাকুন। এই চ্যানেলের গল্পগুলি আপনি সরাসরি পড়তে পারেন কথাকলির গল্প ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন শিল্পী ও ভক্ত। লেখক সুদীপ মুখার্জি, গল্প পাঠে উদ্দীপন, অন্যান্য চরিত্রে অভিজিৎ আর আকাশ। গল্পটি রেকর্ডিং হয়েছে এনাক্ষী স্টুডিওতে। শুনছেন সুদীপ মুখার্জি রচিত গল্প শিল্পী ও ভক্ত। ছেলেটির নাম দীপ মুখার্জি, 20 বছর বয়স। বাইপাসের ধারে উচ্ছে পোতায় বাড়ি। বাইপাসে শহুরে ছোঁয়া লাগার আগে এ জায়গায় ছিল ধান ক্ষেত। কলকাতা শহরের মানুষেরা মনে করত এদিকে শুধু জঙ্গল আর জনমানবহীন ধুধু প্রান্তর। এদিকে আসা তো দূরের কথা, এখানে যে মানুষেরা থাকে সেটাই বিশ্বাস করতে পারত না তারা। কিন্তু বাইপাস তৈরি হওয়ার পর রাতারাতি এই জায়গা হয়ে যায় একেবারে হট কেক। দ্বীপের ঠাকুরদা এখানে জমি কিনেছিলেন প্রায় 60 বছর আগে। 4 ছেলে, 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। রোজগার বলতে রাস্তার ধারে একটা চায়ের দোকান আর পুজো আচ্ছা। দ্বীপের বাবা ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে ছোট আর বেচারা গোছের। পড়াশুনো বেশি দূর এগোয়নি বলে উনি বাবার সাথে একই চায়ের দোকানে কাজ শুরু করেন। দ্বীপের ঠাকুরদা মারা যাওয়ার পর দ্বীপের বাবা এই চায়ের দোকান দেখাশোনা করতেন। অন্য ভাইয়েরা এই পৈতৃক কুড়ে ঘরে আর থাকতেন না। দ্বীপের বাবা প্রফুল্লবাবুর বয়স এখন 60 ছুঁই ছুঁই। শরীরে নানা রোগের আধিপত্য তাকে একেবারে কাবু করে দিয়েছে। এখন তার চায়ের দোকানের দেখাশোনা করে দ্বীপ। গায়ের রং কালো বলে ওকে সবাই কেলো বলে ডাকে। ওর দিদির বিয়ে হয়ে গেছে। মা ও বাবাকে নিয়ে ছোট্ট সংসার। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলেও চায়ের দোকান আর সংসার সামলাতে পড়াশুনো শিখেই উঠেছে। প্রথম বছর ফর্ম ভরলেও বাবার অসুস্থতার জন্য শেষ পর্যন্ত পরীক্ষায় বসা হয়নি। এই কেলো বা দ্বীপের একটা শখ আছে, তা হলো গান। গান কোনোদিন শেখা হয়নি, কিন্তু সেই 90-এর দশকের বিখ্যাত শিল্পী করণ কুমারের গানের খুব ভক্ত। শুধু ভক্ত বললে কম বলা হয়, আসলে করণ কুমারকে সে ভগবান বলে মানে। কেলোর ধারণা, যখন সে কোনো কাজে যায়, সেই কাজে যাওয়ার সময় আশেপাশ থেকে করণ কুমারের গান যদি তার কানে আসে, তাহলে সেই কাজে সাফল্য সে পাবেই। তার জীবনে পয়মন্ত হলেন করণ কুমার। দোকানে ও বাড়িতে তার ছবি, মোবাইলে শুধু তারই গান। দোকানে মিউজিক সিস্টেমে সব সময় তার গান চলছে। বলতে গেলে মা বাবার পরই সে তার জীবনে করণ কুমারকে স্থান দিয়েছে। কারণ করণ কুমার যত গান গেয়েছেন, শুনে শুনে সে সব গান মুখস্থই নয়, কানে, গলায় এবং মনে ভীষণভাবে গেঁথে নিয়েছে। গান না শিখলেও শুনে শুনে সে একেবারে তার গুরুদেবের গায়কী। গানের সুর এমনভাবে রপ্ত করেছে যে অনেক ভালো গান জানা লোকও অত ভালো গাইতে পারবে না। মাঝে মাঝে পাড়ার ফাংশনে করণ কুমারের গান গেয়ে প্রশংসাও পেয়েছে। সে মনে করে করণ কুমারের গান গেয়ে তাকে সে শ্রদ্ধা নিবেদন করে। কলকাতায় করণ কুমারের ফাংশন সে কয়েকবার দেখেছে, কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও দেখা করতে পারেনি। নিরাশ হলেও সে মনে মনে একটাই কথা ভাবে, যে করণ কুমারকে দূর থেকে মনে মনে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছে। দূর থেকে তাকে একবার দুবার দেখেছে, এটাই তার কাছে অনেক। সে ভগবান, একেবারে কাছাকাছি যাওয়া কি এত সহজ? এ তো গেল কেলোর জীবন কাহিনী। এবার আসা যাক করণ কুমারের জীবনীতে। আজ যিনি আসমুদ্র হিমাচল বিখ্যাত শিল্পী করণ কুমার, তিনি আসলে এই বাংলারই সাদামাটা মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একজন প্রতিভাধর। নাম ছিল কেশরীনাথ ভট্টাচার্য। পরিবারের ছোট ছেলে। তার আগে আরও 2 বড় ছেলে ও 2 মেয়ে। বাবা পরেশনাথ ভট্টাচার্য গানের শিক্ষক ছিলেন। 2-1টি বাংলা সিনেমাতে সঙ্গীত পরিচালকের কাজও করেছেন ঠিকই, কিন্তু সেভাবে নাম যশ করতে পারেননি। তার গানের শিক্ষকতার উপর ভর করেই সংসার চলত। থাকতেন
দমদম এলাকাতে। ছেলেবেলা থেকে অন্য দিদি বা দাদারা গান শিখলেও কেশরীনাথ কিন্তু গান শিখতেন না। তার ঝোঁক ছিল তবলাতে। শুধু তবলা নয়, ঢোল, খোল বা ট্রিপলও খুব ভালো আয়ত্ত করেছিলেন তিনি। তবে বিখ্যাত শিল্পী নবীন কুমারের গানের খুব ভক্ত ছিলেন। নবীন কুমারের গান খুব সুন্দর এবং নিখুঁতভাবে গাইতে পারতেন। কোনো তালিম নেওয়া নয়, শুধু কানে শুনে শুনে ভিতরে ভিতরে হয়ে উঠেছিলেন পারফেকশনিস্ট। এবং বন্ধুবান্ধবদের আড্ডায় নবীন কুমারের গানের জন্য জনপ্রিয় ছিলেন। বাংলায় সেই সময় জলসার খুব প্রচলন ছিল। কোনো অনুষ্ঠানের একটা বড় অংশ ধরে থাকত গানের জলসা। একদিন ব্যারাকপুর রেললাইনের ধারে এক জলসায় কেশরীনাথ অর্কেস্ট্রা টিমের সাথে গেছেন। স্টেজে তার সরঞ্জাম নিয়ে তিনি বিভিন্ন শিল্পীর সাথে বাজাচ্ছেন, কিন্তু হঠাৎ সমস্যা দেখা গেল। নবীন কণ্ঠী শিল্পী তখনও এসে পৌঁছাননি। দর্শকরা অধৈর্য হয়ে উঠেছেন। এই সময় অর্কেস্ট্রার একজন বলল, ওই কেশরী গান গাইতে পারে, ও দু একটা গান গিয়ে দেবে। একথা শুনে তো কেশরীর অবস্থা খারাপ। কোনোদিন স্টেজে এত লোকের মাঝে সে গান করেনি, আজ সরাসরি ফাংশনে। তীব্র আপত্তি জানানো সত্ত্বেও পরিস্থিতি এমন হয় যে গান গাইতে সে বাধ্য হল। মাইক্রোফোন হাতে চোখ বুজে গান ধরল সে, জিন্দেগি কা সফর। কেশরীর গান শুনে লোক একটু শান্ত হল। গানটা শেষ হতে দর্শক হাততালি দিয়ে উঠল। দর্শকদের অনুরোধে কেশরী সেদিন 4 গান গিয়েছিল। গান গাওয়ার পর সবার প্রশংসা শুনে নিজে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। ছোট ছেলের এই নতুন প্রতিভার কথা শুনে পরেশবাবু অবাক হলেন। 2-3 দিন পর একদিন তার গানের ক্লাস শেষে সব ছাত্রছাত্রীরা চলে গেল। কেশরী তার তবলা গুছিয়ে রাখছিল। সেই সময় পরেশবাবু ছেলেকে বললেন, তুমি নাকি ফাংশনে গান করেছ? কোনোদিন তো শুনিনি তোমায় গান করতে। কেশরী একটু সংকুচিত হয়ে বললেন, সবাই সেদিন জোর করে স্টেজে তুলেছিল তাই। কি গান গাইলে শুনি, একবার গাও তো দেখি। কেশরী ভয়ে ভয়ে সেদিনকার একটা গান বাবার সামনে গাইলেন। ছেলের গান শুনে পরেশবাবু অবাক, মনে মনে খুশিও হলেন, কিন্তু মুখে তা প্রকাশ করলেন না। তিনি বললেন, গান তবলা দুটো একসাথে সামলাতে গিয়ে তারপর কোনোটাই হবে না। তবে আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ঠিকমতো দাও, তারপর তুমি আমার কাছে গান নিয়ে বসবে। কেশরী মাথা নেড়ে সম্মতি জানালেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কেশরী বাবার কাছে তালিম নিতে শুরু করলেন এবং সাথে নবীন কণ্ঠশিল্পী হিসাবে গান গাইতে শুরু করলেন। ফাংশনে বিভিন্ন জায়গায় গাওয়ার ফলে তার বেশ পরিচিতি হয়। এরকম এক ফাংশনে বাংলাদেশের এক সঙ্গীত পরিচালকের সাথে তার যোগাযোগ হয় এবং বাংলাদেশের একটি সিনেমায় তিনি গান গাওয়ার সুযোগ পান। বনি ভট্টাচার্য নামে এক শিল্পীর প্রথম আত্মপ্রকাশ ঘটে। গ্র্যাজুয়েশন শেষ করার পর সিদ্ধান্ত নেন সঙ্গীতেই তিনি ক্যারিয়ার তৈরি করবেন। বাংলার বিভিন্ন সুরকারের কাছে তিনি গানের রেকর্ড পাঠাতে থাকেন, কিন্তু এখানে সেই রকম সুযোগ তার কাছে আসেনি। অবশেষে তিনি ঠিক করেন মুম্বাই যাবেন। মুম্বাই গিয়ে কেশরীনাথ হোটেলে গান করে পয়সা রোজগার করতে থাকেন, আর সঙ্গে নিজের গানের রেকর্ডিং করে বিভিন্ন সুরকারের কাছে পাঠাতে থাকেন। একদিন তিনি হোটেলে গান গাইছিলেন, এমন সময় সেই হোটেলে আসেন বিখ্যাত গজল সম্রাট সুখদেব সিং। কিশোরীনাথের গলা শুনে তিনি খুশি হন এবং হোটেল বয়কে দিয়ে তাকে ডেকে পাঠান। এত বড় গায়ক তাকে ডেকে পাঠিয়েছেন শুনে কেশরী প্রথমে বিশ্বাস করেননি। পরে তার সাথে সাক্ষাৎ হতে কেশরীনাথ বিহ্বল হয়ে যান এবং তাকে প্রণাম করেন। সুখদেবজি তার ঠিকানা দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। নির্দিষ্ট দিনে কেশরীনাথ তার বাড়ি গেলে সুখদেবজি কেশরীনাথের গান শোনেন এবং রেকর্ড রেখে দেন। সেই সময় নবীন কুমারের মৃত্যু বলিউডে শূন্যতা তৈরি করেছিল। সেই শূন্যস্থান পূরণ করার জন্য সুখদেবজি পাকা জহুরির মতো সঠিক লোককে চিনেছিলেন। তিনি তার পরিচয় করিয়ে দেন তৎকালীন সুরকার জুটি মনোজ গৌতমের সাথে।
সুপারস্টার অমিত সাভারকরের একটি ছবির গানে তারা সেই সময় সুর দিচ্ছিলেন। নবীন কুমারজির মৃত্যুর পর কোনো শিল্পীর গান অমিতজির লিপে খাপ খাচ্ছে না। সেই মুহূর্তে কেশরীনাথের মতো একজন উদীয়মান শিল্পীর সন্ধান পান তারা কেশরীনাথকে আরও তালিম দেন এবং অমিতজির লিপে তাকে দিয়ে গান গাওয়ান। সঙ্গীত জগতে কেশরীনাথ নাম পরিবর্তন করে করণ কুমার নামে আত্মপ্রকাশ করেন। অমিতজির লিপে গান গাইলেও ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গায় করণ কুমারকে লোকে চেনে আশিক সিনেমার গানের মাধ্যমে। খুব কম বাজেটে নতুন সুরকার জুটি দীপক সমীর তাদের নতুন অ্যালবাম আশিক বের করেন 90 সালে, কিন্তু অ্যালবাম আর্থিক সমস্যার কারণে বেরোচ্ছে না। শেষ পর্যন্ত পরিচালক মনীষ শর্মা তার সিনেমায় গানগুলি ব্যবহার করেন। নতুন আনকোড়া নায়ক নায়িকা নিয়ে সিনেমা, কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পর করণ কুমারের গান সমুদ্র হিমাচল আন্দোলিত করে দেয়। বলিউডে এক নতুন শিল্পীর আবির্ভাব ঘটে, কারণ করণ কুমার বলিউডে তার গানের মাধ্যমে ইতিহাস রচনা করেছেন। তার সুর এবং ভয়েস লোকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। একটা সম্পূর্ণ নতুন গান তিনি 15-20 মিনিটের মধ্যে তুলে নিয়ে তারপর নিখুঁতভাবে রেকর্ডিং করতে পারেন। তার কণ্ঠের জাদুতে অনেক সাদামাটা সিনেমাও হিট করেছে। 90-এর দশকের অনেক নায়কের লিপে গান গেয়ে তাদেরকে নায়ক হিসাবে প্রতিষ্ঠা দিয়েছেন তিনি। তার সম্পর্কে যতই বলা হোক না কেন তা যথেষ্ট নয়। সারা বিশ্বে অজস্র ডাই হার্ট ফ্যান। তাদের মধ্যেই একজন হলো কেলো। চায়ের দোকান এবং একচিলতে থাকার ঘর করণ কুমারের ছবিতে ভর্তি। দোকানে সবসময় করণজির গান চলছে। এই কেলোর গতানুগতিক জীবন হঠাৎ করে আরও সমস্যার সম্মুখীন হলো। বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক। সরকারি হাসপাতালে চেষ্টা করে বেড পেলেও সেখানে চিকিৎসার কোনো উন্নতি নেই। অগত্যা ধার দেনা করে বেসরকারি হাসপাতালে বাবাকে স্থানান্তরিত করল। বাইপাস সার্জারি করে বাবা সুস্থ হলেও বাজারে ধার দেনায় সে ডুবে গেল। বাবার অপারেশনের সব টাকা সে ধার নিয়েছিল স্থানীয় সমাজসেবী দাদা রাজু মণ্ডলের কাছে। রাজু হলো একাধারে রাজনৈতিক মস্তান এবং সমাজসেবী। সামনে কর্পোরেশন ভোটে দাঁড়াবে, তাই সমাজসেবার বিষয়টা সে বেশ ঘটা করেই করছে। কেলোকে সে যে অতগুলো টাকা দিয়েছে তা পাড়ায় কারো জানতে বাকি নেই। রাজুর ধান্দা অন্য। সে জানে কেলো এই টাকা খুব শিগগিরই দিতে পারবে না, তাই চাপ সৃষ্টি করে ওদের জমিটা হাতিয়ে নিয়ে সেখানে প্রমোটিং করবে সে। দলবল নিয়ে সে কয়েকবার ঠান্ডা হুমকিও দিয়ে গেছে। এদিকে রাজু তাকে কথা দিয়েও নিয়মিতভাবে কেলো টাকা দিতে পারল না। ফলে 6 মাস পর একদিন দলবল নিয়ে রাজু কেলোর দোকানে চড়াও হলো। দোকানে কয়েকজন খদ্দের ছিল। তাদের সামনেই রাজুর বিস্কুটের শিশিগুলো তুলে নিল। কেলোকে বলল 10 কাপ চা বানাতে, আর নিজেরা 10 জন বিস্কুট সাবার করতে লাগলো। কেলোর দোকানে মাঝে মাঝে ফ্রি চা খেয়ে গেলেও আজ কেলোর কাছে ব্যাপারটা ভালো ঠেকল না। ভয়ে ভয়ে সে রাজুকে বলল, আমার বিস্কুটের শিশিটা দিয়ে দাও, লোক চাইলে দিতে পারবো না। অট্টহাস্য করে উঠল রাজু। আমার থেকে তোর কাছে অন্য লোক বড় খদ্দের হয়ে গেল? নওকার আমার কাকে বলে? যার বাপ আমার পয়সায় বেঁচে আছে সে কিনা দুটো বিস্কুট খাচ্ছি বলে আমায় কথা শোনাচ্ছে। যাই, তোর বাপের সাথেই কথা বলে আসি। কেলোর ঘরের দিকে পা বাড়াতেই কেলোর সামনে দাঁড়িয়ে পথ আটকে বলল, বাবাকে কিছু বলো না, তোমার যা বলার আমাকে বলো। ওই ঘাটের বড়াকে আর কি বলবো, আমার বয়সেই তো বেঁচে আছে, তাই মরলে তো অতগুলো লাখ টাকা জলে যাবে, তাই না? আচ্ছা শোন, তোরা এখানে দাঁড়া, আমি বুড়োকে জিজ্ঞেস করে আসি আমার নামে কবে জমিটা লিখে দিচ্ছে। এবার রাজুকে বাধা দিল কেলো। তোমার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো রাজুদা, আমাকে একটু সময় দাও। চায়ের দোকান চালিয়ে তুই আমার টাকা ফেরত দিবি? অট্টহাস্য করে উঠল রাজু। ওদিকে রাজুর সঙ্গী শম্ভু দোকানের দেওয়াল থেকে করণ কুমারের একটা পুরনো পোস্টার একদিক দিয়ে ছিঁড়ে দিল। এই, ওই পোস্টারে হাত দেবে না। শম্ভু আরও খানিকটা ছিঁড়ে দিল। এইবার কেলো দৌড়ে গিয়ে বাধা দিল শম্ভুকে। সঙ্গে সঙ্গে তেড়ে এলো রাজুর সঙ্গীরা। তোর ভগবান আর তোকে কিভাবে বাঁচায় দেখবো।
এই বলে রাজু তার সঙ্গীদের বলল দোকানের ভিতরে গিয়ে সব রাস্তায় ফেলে দিতে। দোকানের সরঞ্জাম, সস্তা মিউজিক সিস্টেম সব একে একে রাস্তায় ফেলতে লাগলো রাজুর দল। পাঁচু করণ কুমারের সবচেয়ে বড় এবং ভালো পোস্টারটা ছিঁড়তেই কেলো আর নিজেকে শান্ত রাখতে পারল না। সে পাঁচুকে পিছন থেকে কষিয়ে এক ঘুষি চালালো। ব্যাস, রাজুর দলের সবাই ঝাঁপিয়ে পড়ল কেলোর উপর। সবাই মিলে মেরে কেলোকে আধমরা করে রাস্তার ধারে ফেলে দিল। আশেপাশের লোকজনের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। পুলিশ এলো। রক্তাক্ত এবং আঘাতপ্রাপ্ত কেলোকে হাসপাতালে পাঠাতে পাঠাতে ওসি চন্দন পাল দেখলেন কেলোর তখনও জ্ঞান আছে। একটা ছেঁড়া কাগজকে আঁকড়ে ধরে কেলো বিড়বিড় করছে। এটা ছিঁড়ো না, এটা ছিঁড়তে দেব না। তিনি একরকম জোর করে কেলোর হাত থেকে রক্তমাখা কাগজটা নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কেলো কিছুতেই সেটা দিল না। পুলিশ হিসাবে তার কর্তব্য তিনি পালন করলেন। আশেপাশের লোকেদের থেকে তিনি বয়ান নিলেন এবং অবশেষে রাজুকে না পেয়ে 3 জন চুনোপুটি সাগরেদদের ধরে নিয়ে যান। বয়ান নেওয়ার সময় তিনি জানতে পারলেন কেলো করণ কুমারের কত বড় ফ্যান এবং কাগজটিতে করণজির ফটো ছিল। এরপর বাঙুর হাসপাতালে গেলে তিনি দেখেন যে অজ্ঞান কেলোর চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় 12টা সেলাই পড়েছে। নার্স বললেন আষ্টেপৃষ্ঠে ধরে থাকা রক্তমাখা কাগজটি সে হাতছাড়া করেনি। অনেক চেষ্টা সত্ত্বেও ওটা হাত থেকে বের করা যায়নি। ওসি সাহেব নিজেও করণ কুমারের ফ্যান। সবকিছু শুনে তার মনে হলো এই কেসে অপরাধী কতটা শাস্তি পাবে বা আদেও অপরাধ প্রমাণ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এত বড় ফ্যানের জন্য কিছু একটা তো করা উচিত। ফেসবুকে করণ কুমারের ফ্যান্স ক্লাবে তিনি আগে থেকেই যুক্ত ছিলেন। সেখানে কেলোর ঘটনার বিবরণ দিয়ে সেটি পোস্ট করে দিলেন। প্রচুর লাইকস এবং কেলোর দ্রুত আরোগ্য কামনায় কমেন্টস এলেও আসল ঘটনাটি ঘটল যখন বিষয়টি করণ কুমারের সেক্রেটারির নজরে এলো। অন্যান্য সেলিব্রিটিদের মতো করণ কুমারকেও তার ফ্যান্সদের সম্পর্কে খবর রাখতে হয়। তার সেক্রেটারি জগদীশ এসব ব্যাপার দেখে তাকে আপডেট দেয়। কেলোর ব্যাপারটা জগদীশ তাকে বলতে তিনি মন দিয়ে শুনলেন এবং ব্যাপারটি সম্পর্কে খোঁজ খবর নিতে বললেন। জগদীশের খোঁজ নিতে এক বেলা লাগলো। প্রতি বছরের মতো জন্মদিন উপলক্ষে করণজি কলকাতায় ছিলেন। ঘটনাটি শোনা মাত্র তিনি তার জন্মদিনের সমস্ত অনুষ্ঠান স্থগিত করে দিলেন। নিজে লোকজন নিয়ে ছুটলেন বাঙুর হাসপাতালে কেলোকে দেখতে। কেলো তখন ওষুধের ঘোরে ঘুমোচ্ছে। হাসপাতালে শোরগোল পড়ে যেতেই বাউন্সারদের সাহায্য নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। গাড়িতে উঠে তিনি ফোন লাগালেন তার বন্ধু এবং স্বাস্থ্যমন্ত্রী সুজয় দত্তকে। রাতারাতি বাঙুর হাসপাতালে কেলো ভিআইপি হয়ে গেল। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি হলো এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিল। কেলোর বাড়িতে তিনি লোক পাঠিয়ে তার যা ধার দেনা ছিল সেগুলো মিটিয়ে দিয়ে কেলোর পড়াশোনার দায়িত্ব তিনি নিলেন। সেদিন সন্ধেবেলায় স্টুডিও পাড়ায় তার কিছু চেনা শিল্পী এবং ফ্যান্স ক্লাবের সদস্যদের নিয়ে কেলোর আরোগ্য কামনার্থে মোমবাতি মিছিলের আয়োজন হলো। সেখানে তিনি সস্ত্রীক অংশগ্রহণ করলেন এবং মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। প্রতি বছরের মতো এবছরও আমি কলকাতায় আপনাদের সাথে আমার জন্মদিন পালন করব বলে ঠিক করেছিলাম, কিন্তু আপনাদের মতো আমার ভক্ত কেলোর এই মর্মান্তিক ঘটনায় আমি সব কিছু স্থগিত রাখছি। তাই প্রথমেই আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। কেলোকে আমি চিনতাম না। আজ সকালেই ফেসবুক ও আমার এক ভক্ত ওসি চন্দন পালের সৌজন্যে আমি কেলোর সম্পর্কে জানতে পারি। সারা বিশ্বে আপনাদের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। তার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু আজ আমি যা পেলাম আমার মনে হয়েছে আমার যা প্রাপ্য তার থেকে ঈশ্বর আমাকে অনেক বেশি দিয়েছেন। আমার একটা সামান্য ছবি বাঁচাতে গিয়ে কেলোর জীবনে নেমে এসেছে এক মর্মান্তিক পরিণতি। তাই তার এই অবস্থায় আমার পক্ষে জন্মদিনের উৎসব পালন করা সম্ভব না।
এবং ওকে নিয়েই আমি এবার আপনাদের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান পালন করব। আপনাদের অনুরোধ করছি, কেলোর দ্রুত আরোগ্য কামনা করে আপনারা ওর পাশে দাঁড়ান। আপনারা আমার জীবনের ভিত্তি। আমাকে করণ কুমার করেছেন আপনারাই। আর আপনাদের মতো আমার এক ভক্ত আজ যা নিদর্শন রাখল, তাতে শিল্পী হিসেবে আমার জীবন সার্থক। আমি ধন্য। কেলোর সুস্থ হতে 3 মাস সময় লেগেছিল। করণজি 3 মাস পর তাকে নিয়ে ভক্তদের মাঝে জন্মদিন পালন করলেন এবং কেলোর প্রতি তার দেওয়া সমস্ত কথা রাখলেন। আর কেলোর জীবন তার পয়মন্তের ছোঁয়ায় অনেক বদলে গিয়েছে। আসলে সত্যিকারের মন দিয়ে যদি শ্রদ্ধা করা যায়, তা হয়তো বিফলে যায় না। কথাকলির গল্প চ্যানেলের আজকের নিবেদন এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আমরা হাজির হব আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পগুলি সরাসরি পড়ে ফেলুন কথাকলির গল্প ফেসবুক পেজে।